জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না। এদিকে -2 ফর্মুলার আশা কখনোই পূরণ হবে না। জানিয়ে দেব আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে আবারও ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ। অপরদিকে টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার। এদিকে খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ, বললেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছে না। কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোদুল্যমানতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে ফেলছে। তিনি সরকারকে উচ্চবিলাসী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহ্বান জানান। শুক্রবার বিকালে কিশোরগঞ্জের বাজিতপুরের বাসমহলে পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমানের শোক সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপরে ভ্যাট কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, এটা মরার ওপরে খাড়ার ঘা। এর মতো উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। সাইফুল হক বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফ এর পরামর্শে নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। -2 ফর্মুলার আশা কখনোই পূরণ হবে না বলেছেন আমির খসরু। এখন -2 ফর্মুলার কথা যারা বলে, এই আশা জীবনে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত 16 বছর যুক্তরাষ্ট্রের থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন, তার সম্মুখীন হয়েছেন, সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। দেশে এদের সকলের আত্মীয় স্বজন সহ সবার নামে মামলা আছে, এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে, এদের অনেকেই ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, এদের পরিবারের অনেক লোকও জীবন দিয়েছে। তিনি বলেন, আমরা আন্দোলনের কথা বলি তো, আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলন গত 15 থেকে 16 বছরে কত লোকের যে ত্যাগ শিকার হয়েছে সেটা অনেকেই ভুলে যায়। আমরা শুধু রিসেন্ট আন্দোলনের কথা বলি তো, গত 15-16 বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় একটা অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্রের সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের উপরে, কংগ্রেসম্যান, সেনেটর এদের উপরে চাপ সৃষ্টি করেছে, বিভিন্ন সংস্থাগুলোর উপরে চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশে তাদের পরিবারের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এরা সেখানে থেমে থাকেনি। এদিকে ম্যাডাম যাওয়ার পরে -2 এর কথা সামনে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় চেয়ে থাকবে বাংলাদেশ। এখন -2 এর কথা যারা বলে, অনেকে বলে না উইশফুল থিংকিং, আশা আর কি, এই আশা জীবনেও পূরণ হবে না। ওইটা এরশাদ পারেনি, ওইটা 111 111 পারে নাই। আর এখন তো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল বিএনপি ত্যাগ করে আজকে একটি সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলা আর তার উত্তর দেওয়ারও আমি প্রয়োজনীয়তা বোধ করি না। আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে আবারও ভারতের কাঁটাতারের বেড়া।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। শুক্রবার সকালে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় দহগ্রাম সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবাসীরা জানান, শুক্রবার বেলা 11টার দিকে নিজেদের ভূখণ্ডের বাইরে এসে দহগ্রাম ও দহগ্রাম ক্লাবপাড়া এলাকায় আন্তর্জাতিক পিলারের 8x41 পিলারের অভ্যন্তরে শূন্য রেখা নোম্যান্স ল্যান্ড বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। এ অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে নজরদারি বাড়ানো হচ্ছে। অপরদিকে ভারতের অংশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফ এর সদস্যরা। কিন্তু কিছুক্ষণ পরে আবারও অতিরিক্ত বিএসএফ এর সদস্যদের পরিমাণ আরো বাড়িয়ে নিয়ে এসে এক পর্যায়ে ক্ষমতা খাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন। এ বিষয়ে স্থানীয়রা বলেন, বিজেপি সদস্যরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে পরে তারা আর কোনো বাধা দিতে পারেনি এবং তারা বাধা না দেওয়ায় বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। এ বিষয়ে রংপুর 51 বিজিবির অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি। টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও তৈরি করা হয়ে গেছে। লেবার পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম দি টাইমস জানিয়েছে, বাংলাদেশের পতিত সরকারের প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনার সাথে সম্পর্কের কারণে যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তবে মন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে ওই বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও তৈরি করা হয়েছে। কর্মকর্তারা জানান, যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন, তবু যুক্তরাজ্যের ক্ষমতাসীনরা তাকে নিয়ে বিব্রত। সেজন্য ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে। অবশ্য বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নাগরিক বিষয়ক এই মন্ত্রীর ওপরে পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি টিউলিপের উপরে পূর্ণ আস্থা রাখেন বলেও ঘোষণা দিয়েছেন। স্টারমারের এই অবস্থানের কারণে দ্য টাইমস কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি, বরং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, দলটি টিউলিপের বিকল্প প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে যে ধারণা করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য। খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ, বলেছেন সার্জিস। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্র হচ্ছে বিশ্বাস ধারণের। সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়। সার্জিস বলেন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে সারা দেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে ঘোষণাপত্রে সেই ব্যানারের নাম সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচার এবং শাস্তির কথা স্পষ্ট করে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের 7 দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। সার্জিস বলেন, আমরা আশা করি গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচের চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ 7 দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।
গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান পাওয়া গেছে। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বিষয়টি জানিয়েছে। শুক্রবার 10 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে নিহত অশনাক্ত 6টি মরদেহ পড়ে আছে বলে জানতে পারে জুলাই গণ অভ্যুত্থানে বিষয়ক বিশেষ সেলের একটি দল এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, 6টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ বয়স 20, অজ্ঞাতনামা পুরুষ বয়স 25, অজ্ঞাতনামা পুরুষ বয়স 22, অজ্ঞাতনামা মহিলা বয়স 32, অজ্ঞাতনামা পুরুষ বয়স 30 ও এনামুল নামের এক ব্যক্তি বয়স 25। এ সময় জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে 01621324187, আমি আবার বলছি 01621324187 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা।